SSRM পলিটিক্স প্লাস। পলিটিক্স প্লাসে আমাদের ধারাবাহিক আয়োজন শুরু হচ্ছে। হ্যালো মিনিস্টার, নতুন মন্ত্রী পরিষদ, নতুন সরকার এবং নতুনে পুরানে মিলে এই পরিষদে অনেকেই আছেন পুরনো দায়িত্ব থেকে একটু উন্নয়নের দিকে গেছেন, অনেকে বাদ পড়েছেন, আবার অনেক নতুন মুখ যুক্ত হয়েছেন। তারা কি করবেন, কি তাদের লক্ষ্যমাত্রা? অনেকে ইতোমধ্যে 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন, অনেকে অনেক দ্রুততার সাথে তার মন্ত্রণালয় বুঝে নিচ্ছেন, অনেকে হয়তো ধুলো ময়লাও দেখছেন যে কোথায় কি আবর্জনা পড়ে আছে। এরকম একটি টান অবস্থায় আমরা একটু শুনে নিতে চাই যারা দায়িত্ব পেয়েছেন। তারই ধারাবাহিকতা হ্যালো মিনিস্টার। হ্যালো মিনিস্টারে আমরা আজকে পেয়েছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেককে। আমরা তাকে তার রাজনৈতিক জীবন, তার নির্বাচনের জয়লাভ, তার এই টিম, আগের যে দায়িত্ব তিনি পেয়েছেন, তার ব্যর্থতা সফলতা সব কিছু নিয়ে প্রশ্ন করবার জন্য তৈরি ছিলাম, কিন্তু সব কিছু ছাপিয়ে একেবারে কারেন্ট ইস্যু যেটা বলছি যে ফলাও করে গতকাল পত্রিকায় যেটি ছাপা হয়েছে, ভিটামিন এর মান খারাপ এবং সেই কার্যক্রমটি বন্ধ করতে হয়েছে হঠাৎ করে। সুতরাং দায় একেবারে স্বাস্থ্যমন্ত্রীর ঘাড়েই পড়ে। স্বাস্থ্যমন্ত্রী কী ব্যবস্থা নিলেন একেবারে তাৎক্ষণিকভাবে? আর এটি একটি সেন্সিটিভ বিষয়, যখন আমরা শিশুদের ব্যাপারে এই রকম একটি খবর পাই, তখন অনেক সময় অনেক জায়গায় মন্ত্রী একেবারে বিহ্বল হয়ে পড়েন। স্বাস্থ্যমন্ত্রীর এখনও 4-5 দিন বা 8-9 দিন বয়স হলো, ওত নিয়েছেন। এখনই তো কেউ চাইবেন না যে স্বাস্থ্যমন্ত্রী এটার জন্য দায়ী এবং তিনি কেন পদত্যাগ করছেন না, কিন্তু এটার জন্য তিনি কি ব্যবস্থা নিয়েছেন? প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এটা তো একদম নতুন ইস্যু, কারেন্ট ইস্যু। আজকে আমি এখানে আপনাদের ATN নিউজে আসতে পেরে আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু সুযোগ পাবো আজকে বেশ কিছু আলাপ করার জন্য। আগেই প্রথমেই শুরু হলো অভিযোগ দিয়ে ভিটামিনের নিয়ে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গত 5 বছর কাজ করেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় বিষয়গুলি কম বেশি জেনেছি, জানার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি, কিন্তু কোনো আওয়াজ ছিল না আপনার। আমার আওয়াজ এই জন্য ছিল না যেহেতু আমার উপরে আরেকজন সিনিয়র মন্ত্রী ছিলেন, রাষ্ট্রীয় পর্যায়ের মন্ত্রী। আপনি তো রাষ্ট্রীয় পর্যায়ের মন্ত্রী, সিনিয়র আর জুনিয়র যাই বলেন না কেন। আছে, প্রতিমন্ত্রী আর মন্ত্রীর মধ্যে একটা বিরাট তফাৎ থাকে, কারণ উনি হলেন এক্সিকিউটিভ হেড। তো উনি কাজ করার সুযোগ দিয়েছেন, আমি সেই কাজগুলো করেছি। নিজের তাগিদেও অনেক কিছু আমি শেখার চেষ্টা করেছি। হ্যাঁ, শিখেছেন বেশি, আওয়াজ কম দিয়েছেন। আমরা খুব একটা জাহিদ মালিকের নাম আমরা স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে খুব একটা আওয়াজ আমরা পাইনি। কোনো স্বাস্থ্য সংক্রান্ত তেমন কোনো অনুষ্ঠানেও আমরা খুব একটা আপনাকে দেখিনি। আপনার আওয়াজ আমরা যেখানে যেখানে পেয়েছি সেগুলো নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু তার আগে আপনি ভিটামিন এর এই যে অব্যবস্থাপনা কি শিখলেন আপনি প্রতিমন্ত্রী হিসেবে, এবং কেন এই মানে কার্যক্রমটি আগের দিন বন্ধ করতে হলো? ভিটামিন এ ক্যাপসুলটি আপনারা জানেন এটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় ক্যাম্পেইন। আমরা শিশুদেরকে এই সারা বাংলাদেশে সব শিশুদেরকে প্রায় 2.25 কোটি শিশুদেরকে আমরা এই ভিটামিন এ দিয়ে থাকি। এর মাধ্যমে আপনারা জানেন শিশুদের রাতকানা রোগ থেকে রক্ষা পায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তারা স্বাভাবিকভাবে শারীরিক মানসিকভাবে বেড়ে ওঠে। আমরা যখনই জানলাম যে এই ভিটামিন ক্যাপসুলগুলো যেগুলো দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়েছে, সেখানে কিছু মান নিয়ে আলোচনা, মান নিয়ে প্রশ্ন উঠেছে। একটার সঙ্গে আরেকটা লেগে যাওয়া, এটা ধারণা করা হচ্ছে যে এক্সপায়ার্ড, মানে এটা হ্যাঁ, এখানে বিষয়টা হলো লেগে গেছে যেহেতু বেশ কিছু স্টোরে ছিল, কিন্তু আপনার যথার্থ বলছি এটা এক্সপায়ার্ড না, এটা এক্সপায়ার করবে জুন এবং জুলাই। আচ্ছা, এখনো 6 মাস। কিন্তু কোনোবারই যখন নাকি ভিটামিন এ খাওয়ানো হয় তখন এই মানে এরকম না যে একটার সাথে আরেকটা আঠা লেগে গেছে, সেটা পান না। তাহলে এক্সপায়ার্ড না হলে এটা কি? তাহলে এটা এক্সপায়ার্ড না, যেহেতু ডেট আছে, এটা আমরা যেভাবে ক্রয় করেছি, ক্রয় হয়েছিল সেখানে তো এক্সপায়ার একটা ডেট থাকে, সেই ডেট অনুযায়ী এখন এক্সপায়ার করে নাই, কিন্তু লেগে গেছে, এটা হলো সমস্যা। লেগে গেছে, সব যে লেগে গেছে তা না, কিছু কিছু ক্ষেত্রে লেগে গেছে এবং তার জন্য আমরা তদন্ত দিয়েছি। আমাদের যে মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং অধিদপ্তর হেলথের ডিজি হেলথ ওখান থেকেও একটি তদন্ত কমিটি দিয়েছি এবং
মাননীয় প্রতিমন্ত্রীকেও আমরা দিয়েছি একটা দায়িত্ব যে তারা বিভিন্ন জায়গায় যাবে এবং ওই কমিটিও যাবে দেখে এবং ইন্সপেকশন করবে সরেজমিনে এবং কিছু স্যাম্পলও নিয়ে আসবে। সেই স্যাম্পলগুলো আমরা ল্যাবরেটরিতে পাঠিয়ে দেব, পাঠিয়ে দিয়ে তার গুণগত মানটা চেক করব। আমরা চেক করার পরে নিশ্চিত হব যে ওষুধগুলো বা ভিটামিনগুলো ঠিক আছে কিনা। কিন্তু যেটা এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীরও জ্ঞাতা আছে, ওনার নলেজ আছে এটা। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি মনে মনে বা সিদ্ধান্ত যেটা আমরা করব সেটা হলো যে আমাদের কাছে যে অলরেডি যে স্টক আছে, এছাড়াও স্টক আছে, সেই স্টকটা আমরা এই ক্যাম্পেইনে ব্যবহার করব যাতে কিনা এটা না সরে। এটা হলো সমাধান যে আপাতত আপনারা আপৎকালীন একটা সিদ্ধান্ত নিলেন। কিন্তু আপনি কি মনে করেন যে ধরেন আপনার মন্ত্রিত্বের বয়স মানে পূর্ণ মন্ত্রিত্বের বয়স 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যদি হিসাব করি সেরকম, এবং তখনই একটা সেন্সিটিভ একটা বিষয় খবর হলো এবং খবর হওয়ারই মতো, এটা আপনারা খবরটা কিন্তু চ্যালেঞ্জ করেননি যে এখানে মান খারাপ নয় কোনো পত্রিকা বা আমাদের লোকেরাই, আমাদের ডাক্তাররাই, আমাদের যারা এই ওষুধটা দিবে তারাই আমাদেরকে খবর দিয়েছে যে এখানে পাওয়া গেছে, তখন আমরাই বন্ধ করেছি, বাইরের কথায় আমরা বন্ধ করিনি। আমাদের ব্যক্তিরাই, আমাদের যারা এই ভিটামিনটা খাওয়াবে ডাক্তার বা অন্যান্য কর্মকর্তা কর্মচারী তারাই জানিয়েছে, তখন আমরা স্টপ করেছি। আপনি কি তাহলে মানে আমি যদি বলি যে মন্ত্রী হিসেবে লঞ্চ করার আগে একটা ধুম করে একটা ধাক্কা খেলেন? না, এটা আমার জন্য ধাক্কা খাওয়া আমি মনে করি না, বরঞ্চ ভালো কাজ করেছি। যে আমরা শুনেছি একটা এখানে একটু ব্যবস্থা আমি সেই জন্য নিয়েছি, এবং এটা ক্রয় তো এখন হয় নাই, ক্রয় তো বেশ এটা 1.5 বছর আগে হয়েছে। সেটার জন্য প্রতিমন্ত্রী হিসেবে সেটার দায় আপনি নেবেন না? আপনি বলেছেন যে এক্সিকিউটিভ একজন ছিলেন, শুধু আপনি শুধু শিখেছেন। না, আমিও ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম। এটা যদি দায়িত্ব যদি আসে আমার উপরে আসবে, অবশ্যই যতটুকু আমার উপরে আসার কথা অতটুকুই আসবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ক্রয়ের মধ্যে কোর্টের অর্ডার ছিল। আমরা এই ক্রয়টা করার পিছনে একটু সমস্যা হয়েছিল, সেই সমস্যাটা কোর্ট পর্যন্ত গেছিল। সেই কোর্টের একটা নির্দেশনা ছিল যে কোম্পানি লোয়েস্ট হয়েছে তাকে দিতে হবে, এবং সেই অর্ডার অনুযায়ী আমরা এটা দিয়েছি। কাজে এই যে মানের বিষয়, এগুলোর বিষয় আমার মনে হয় যে দর্শকদের কাছে আমরা এরকম একটি মানে আপিল রাখতে পারি যে এটি ওষুধ, এটি ভিটামিন, মানে বাচ্চাদের জন্য আমরা এটা একটা সেনসিটিভ, সেখানে আপনি লোয়েস্ট, এটা সাপ্লিমেন্টারি ফুড আর কি। ওকে, কিন্তু এটা যখন নাকি এগুলো থেকেও নানা রকমের সমস্যা হয়, আমরা জানি যে পোলিও থেকে অনেক সময় না, পোলিও তো অন্য বিষয়, ইরেডিকেট হয়ে গেছে, আমরা জানি পোলিও বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে। ভিটামিন এতেও যদি আপনি এখানে যদি ডেট এক্সপায়ার্ড ভিটামিন এ আপনি বাচ্চাদের খান, সেখান থেকে নানা রকমের অসুবিধা হতে পারে, সেজন্য আমরা তো দিব না। সো আপনি কোর্টের অর্ডার লোয়েস্ট, এইটা কতখানি মানে জীবন মানে মানুষের, ওখানে তো ছিল যে কোন ক্রেতার কাছ থেকে আমরা নিব। এক্স্যাক্টলি, তো একটা ছিল লোকাল ক্রেতারা, লোকাল সাপ্লায়ার ছিল, বিদেশি সাপ্লায়ার ছিল। তো আমাদের যেহেতু লোয়েস্ট হয়েছে, বিদেশি সাপ্লায়ারের তার একটা অধিকার ছিল, আমি লোয়েস্ট হয়েছি, এবং তার আবার একটা ডিজি ড্রাগের তার সার্টিফিকেট ছিল না, তার অ্যাপ্রুভাল লাগে ডিজি ড্রাগের, তো সেইটা পেতে তার দেরি হচ্ছিল, সেই জন্য আমরা গ্রহণ করছিলাম, আমাদের অধিদপ্তর গ্রহণ করছিল না। বিষয় এই যে দীর্ঘসূত্রিতা, এই প্রসিডিউর, এটাকে আপনি মানে অন্তরায় মনে করেন কিনা? অবশ্যই দীর্ঘসূত্রে থাকা উচিত, যেমন এটা দেরি হলো, কোর্টে গেল, কোর্টে না গেলে কিন্তু এই জিনিসটা হয়তো হতো না। কোর্টে একটা সিদ্ধান্ত তো 1.5 বছর লেগে গেছে, 1.5 বছর এই ওষুধ, এই ভিটামিনটা ছিল, যার ফলে ওই যেটা হওয়ার সেটা হয়েছে। মানে আপনারা যদিও দাবি করছেন যে এটার ডেট এক্সপায়ার্ড হয়নি, কিন্তু আঠা বা এটা লেগে গেছে, সেটা ওষুধটা ভিতরে আমরা ওষুধটাকে টেস্ট করার জন্য ল্যাবরেটরিতে দিচ্ছি, এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিব কে দায়ী কে, এবং সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আচ্ছা, মানে যাই হোক, ভিটামিন এটি মানে একেবারে আমরা বলছিলাম যে জাহিদ মালিক পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পরপরই একটা ধাক্কা, কিনা ধাক্কাটা তিনি পজিটিভলি নিয়েছেন, এরকম অনেক ধাক্কাই কি আসবে? আপনার কি মনে হয়, মানে আপনি শিখেছেন এটা, আপনি নিজেই আপনি আমার হাতে তুলে দিয়েছেন ইস্যু, শিখেছেন, শেখার মধ্যে আপনি কি মনে করছেন যে এই সেক্টরে কোথায় কোথায় আপনার ধাক্কা আসতে পারে? এখানে সবচেয়ে লোকে বলে থাকে ডাক্তাররা তাদের অবস্থানে থাকে না,
এবং হাসপাতালের যে এটা সার্ভিস নিয়ে আমরা বহুবার প্রধানমন্ত্রীর আক্ষেপের কথা জি শুনেছি। জি জি তো আমার প্রথম কাজ হবে ডাক্তাররা যাতে থাকে স্ব এলাকায় তার একটা সুষ্ঠু ব্যবস্থা করা। আচ্ছা, প্রথম ব্যবস্থা অনুযায়ী আমি দেখেছি যে কোনো লোককে জোর করে কাজ করানো যায় না, তাদের একটা ফ্যাসিলিটি বাড়াবার চেষ্টা করছে। তাদের থাকার জায়গা ভালো নাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে তাদের এই সমস্ত ডাক্তারদের জন্য বাড়িঘর তৈরি করো, সেটার ব্যবস্থা আছে। প্লাস আমরা গাড়ি দিচ্ছি, তাদের গাড়ি ছিল না, আমরা গাড়িও তাদেরকে দিচ্ছি, প্রতিটি উপজেলায় গাড়ি। পাশাপাশি যাতে তারা তাদের উপরে একটা খবরদারি থাকে, একটা সামবডি ইজ ওয়াচিং দেম, এই বিষয়টির জন্য আমি একটা নেটওয়ার্ক তৈরি করতেছি। সেটা আমাদের মন্ত্রণালয়ে একটা সেল থাকবে, ডিজি অফিসে থাকবে, ডিভিশনাল অফিসে থাকবে, যারা প্রত্যেক দিন মনিটর করবে যে কোন হাসপাতালে কি অবস্থায় আছে, অর্থাৎ জনবলের কি অবস্থা, ডাক্তাররা আছে কিনা বা অন্যান্য কর্মকর্তারা আছে কিনা, মেশিনটা চালু আছে কিনা না বন্ধ হয়ে পড়ে আছে, বা কোনো ওষুধের অভাব আছে কিনা। এভরিডে মনিটরিং হবে অ্যান্ড এভরিডে দেয়ার উইল বি অ্যাকশনস। এটা তো আমি মনে করি মনিটরিং জোরদার করলে আমি মনে করি এই অবস্থা থেকে আমরা আস্তে আস্তে মানে এই মনে বেরিয়ে করাটা আসতে কি পারবো। আপনি আসলে আমি বিশ্বাস করি, শুধু মনে নয়, আমি আচ্ছা, বিশ্বাস আপনি করি। বিশ্বাস করেন, মনে করেন এবং আপনি শিখেছেন। আপনি কি প্রতিমন্ত্রী থেকে মানে ফুলমন্ত্রী হওয়ার পরে এই বিশ্বাস আর এই মনে এটা আগেও করাটা ছিল উঠলো? না, এর আগেও ছিল। আচ্ছা, আগেও তো আমরা এটা তখন শুরু তখন এটা করেছিলাম। ইমপ্লিমেন্ট করতে না, পারেনি। তখন ইমপ্লিমেন্ট হয় নাই যে তা না, হচ্ছিল। তখন আবার আরেকটা বিষয় ছিল, জনবলেরও অভাব ছিল। আচ্ছা, যেমন আমরা 10,000 ডাক্তার এখন নিয়োগ দিচ্ছি, এটা কিন্তু 10,000 ডাক্তার নিয়োগের পিছনে আমি নিজে উদ্যোগী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি নিজে যে বলেছি যে আমাদের এই বড় জনবল প্রয়োজন। তার মানে উনি আগে একটু উদ্যোগের তাৎক্ষণিকভাবে, অভাব ছিল, আমরা কি ধরে নিতে পারি কিনা? উদ্যোগের অভাব না, তাহলে 10,000 ডাক্তার কিভাবে নিয়োগ হলো? নিয়োগের ব্যবস্থাটা তো তখন থেকেই হয়েছে, এখন ওটা ইমপ্লিমেন্ট হচ্ছে। গতবার যে সমস্ত কাজগুলো আমরা ইনিশিয়েটিভ নিয়েছি সেই কাজগুলো দেখবেন এখন ইমপ্লিমেন্ট হবে এবং নতুন নতুন কিছু কাজও ইমপ্লিমেন্ট হবে। সব কাজ ইমপ্লিমেন্ট করার মতো তো আর আমার অবস্থা ছিল না। আচ্ছা, আচ্ছা, আমরা বরাবরই আপনার মানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন, আমি আরও একবার বলেছি যে খুব একটা আমরা আওয়াজ পাইনি সেখানে। দ্যাট ওয়াজ মাই লার্নিং পিরিয়ড। আচ্ছা, ইফ আই টক টু মাচ আই ওয়ন্ট বি এবল টু লার্ন। আচ্ছা, শিখে পড়ে জাহিদ মালিক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি। SSRM পলিটিক্স প্লাস হ্যালো মিনিস্টারে আমরা আছি, আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা বিরতিতে যাবার আগে অভিজ্ঞতার কথা শুনেছিলাম। অর্থমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, শিখে পড়ে তার লার্নিং পিরিয়ডে আরও কি কি শিখেছেন? ভাস্ট মিনিস্ট্রি, কথায় কথায় বলছিলেন যে এটা একটা বড়, এবং এটা অনেকে বুঝতে পারে না যে এটার কত কলেবর, কত বড়। তার আগে আমি মানে এই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব নেবার আগেই ভিটামিন এ নিয়ে আপনার একটু হ্যান্ডেল করতে হলো। আর আমরা জানি যে দুদকের কাছে ধরা পড়েছে আপনাদের একজন কর্মচারী। এরকম এটি তো একটা ছোট্ট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা মাত্র। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আপনি যত বড় কথা বললেন যে ভাস্ট মিনিস্ট্রি, সেখানে আরও অনেক ভাস্ট দুর্নীতির একটা পারসেপশনও আছে, সত্যিও কিছু আছে। সেগুলো নিয়ে কি কি শিখেছেন, কি কি হোমওয়ার্ক করেছেন? আমি একমাত্র আপনাকেই বোধহয় এই প্রশ্ন করতে পারবো, যেহেতু আপনি 5 বছর প্রতিমন্ত্রী হিসেবে হোমওয়ার্ক করেছেন, দেখেছেন, বুঝেছেন, এখন পূর্ণমন্ত্রীর দায়িত্বটা পেয়েছেন। প্রথম ভাস্টনেসটার কথা যেটা আসলে ওটা একটু বলতে চাই। এই মিনিস্ট্রিতে যে অবকাঠামো তৈরি হয় প্রায় এখনই চলমান হতে 100টা আছে। বড় সাইজের মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ছোট সাইজের কমিউনিটি ক্লিনিক,
চলমান আছে কাজ, যেটা পূর্ত মন্ত্রণালয়ের মধ্যে ওই রকম কাজ এখানে হচ্ছে। জনবলের ক্ষেত্রে বলে 2 লক্ষের বেশি এখানে লোক আছে, তাদের নিয়োগ দেওয়া, তাদের পোস্টিং করা, তাদের ট্রান্সফার, এই যে বিষয়গুলো আছে সবই শিক্ষিত আবার, সেটা আমাদের হ্যান্ডেল করতে হয়। এখানে যেভাবে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার বিষয়ে অনেক কিছু দেখতে হয়, আমাদের এখানে ডাক্তারদের উচ্চতর শিক্ষা, ডাক্তারদের এখানে যে মেডিকেল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ইনস্টিটিউটে পড়ে, তারপর নার্সদের শিক্ষা, আইএসটিতে শিক্ষা, ম্যাথসের শিক্ষা, টোটাল মিলে শিক্ষার বিষয়ে 600 প্রতিষ্ঠান আছে, এগুলো আমাদেরকে দেখতে হয়। পাশাপাশি এখানে একটি বিরাট ক্রয়ের বিষয় থাকে, অনেক কিছু ক্রয় করতে হয়, যন্ত্রপাতি ক্রয় করতে হয়, হাজার হাজার কোটি টাকার ওষুধ ক্রয় করতে হয়। প্লাস এখানে আমাদের শিল্প আছে 7-8টা, যেখানে ওষুধ তৈরি হয়, যে ওষুধগুলো আমাদের বিভিন্ন হাসপাতালে আমরা দিয়ে থাকি। এই সার্বিক বিষয়, ইট ইজ এ ভাস্ট মিনিস্ট্রি। এবং এখানে ধরেন একই সঙ্গে প্রাইমারি হেলথ কেয়ারের যে এজেন্ডাগুলো আমাদের দেখতে হচ্ছে, 13,000 প্রাইমারি যে আছে, কমিউনিটি ক্লিনিক আছে, এফডব্লিউসি আছে প্রায় 5,000 ইউনিট, এগুলোকে আবার আমাদের চালাতে হচ্ছে, ভিটামিন এ ক্যাপসুল করতে হচ্ছে, তারপরে আমাদের টিকাদান কর্মসূচি এগুলো করতে হচ্ছে, রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো করতে হচ্ছে। তো সব মিলে এটা একটা ভাস্ট মিনিস্ট্রি। এবং যেহেতু ভাস্ট, যেখানে অনেক কলম, সেখানে সামান্য ত্রুটি বিচ্যুতি হতেই পারে। আপনি এগুলাকে সামান্য ত্রুটি বিচ্যুতি বলেন? আমি তো বলবো আমরা 16 কোটি লোককে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি, সেখানে যদি 2-4টে ঘটনা আপনি কোথাও সন্তুষ্ট ঘটে। স্বাস্থ্য সেবায় যে এই খাতে যে পরিমাণ বরাদ্দ এবং যেরকম আম, আহ, আমি বলি যে প্রধানমন্ত্রীর যেই মানে অনেক ইয়ে শুনি আমি যে উনি এতভাবে প্রেশার ক্রিয়েট করছেন ডাক্তাররা যেন তার হাসপাতালে থাকে, নির্দিষ্ট জায়গায় থাকে, এখানে একেবারে প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করার জন্য তার যে আকুতি, তার যে সিনসিয়ারিটি, তার উল্টো পিঠে এই সেক্টরের অনেক বড় বড় দুর্নীতি, ক্রয় থেকে শুরু করে যেগুলো অনেকটাই আপনি আমাকে ধরিয়ে দিলেন, সেখানে আপনি কি এটাকে মনে করেন কিনা যে এগুলা বিচ্ছিন্ন, এগুলা ছোট, নাকি কোথাও একটা বড় ধরনের গোলমাল রয়েছে? স্বাস্থ্য সেবা যেটা বলেন, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, বাট এটাকে আমি বড় আকারে দেখব না। কারণ আমাদের স্বাস্থ্য সেবায় আমরা জেলা পর্যায়ে ভালো সেবা দিচ্ছি, মেডিকেল কলেজের পর্যায়ে ভালো সেবা দিচ্ছি, ইনস্টিটিউটগুলো হচ্ছে। আপনি একটা তুলনা দেখেন, আমাদের দেশে বাইপাস সার্জারি এখন প্রত্যেক মাসে কয়েকশো হয়। এই সবগুলো বাইপাস সার্জারি আগে ভারতে হতো, অথবা থাইল্যান্ডে হতো, অথবা সিঙ্গাপুর। এখন কিন্তু তা আপনি তো সার্জারির কথা বললেন, মানে একটা আমি উদাহরণ দিলাম। স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড নার্সিং, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, প্যাথোলজি ইত্যাদি, এই সব জায়গায় কি আমাদের এই বাংলাদেশে এই স্বাস্থ্য সেক্টরটা গ্রো করেছে? আমরা তো বেশিরভাগ সময় বেশিরভাগ লোক মধ্যবিত্ত আজকাল বিদেশমুখী চিকিৎসার জন্য, সেটার জন্য আমরা কাকে দোষারোপ করব? আমরা বিদেশমুখী যদি হয়, সেটা সারা সব মিলে কত, 5 লাখ। আমরা 16 কোটি লোককে সেবা দিয়ে থাকি। 16 কোটি লোক তো দেশেই সেবা নিচ্ছে। যারা ধনাঢ্য ব্যক্তি তারা যাবেই, যারা অ্যাফোর্ড করতে পারে তারা বাইরের সেবা নিয়ে যাবে। যাদের উপায় নেই তারা আসলে তারা না, উপায় নেই না, উপায় ছাড়া 16 কোটি লোক তো অনেকেরই উপায় আছে, তারপর সেবা নিচ্ছে। আরেকটা জিনিস বুঝতে হবে, যে সেবা দেশে নাই সেই সেবা নেওয়ার জন্য তো বিদেশে যাবে। আচ্ছা, আমাদের দেশে অনেক ইনস্টিটিউটগুলো ছিল না। আপনি কি এরকম কোনো অভিযোগ শোনেন না, ব্যক্তিগতভাবেও শোনেন না, যে একটা সামান্য, মানে ধরেন হয়তো ইনভেস্টিগেশনে অনেক বিরাট বড় একটা জটিল একটা জিনিস দেখানো হলো বাংলাদেশে, কিন্তু ধরেন পাশে জাস্ট কলকাতা গিয়ে দেখালো জাস্ট আপসাইড ডাউন, এটা তেমন কিছুই হয় না ইনভেস্টিগেশনে, খুবই ভুল, এবং এগুলো অহরহ এই ধরনের ঘটনা হয়। এটা কি অসম্মানিত করে না আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে? যেমন ধরেন আমাদের দেশে যেমন প্রাইভেট যে ডায়াগনস্টিক সেন্টারগুলো বেশি প্রাইভেট, এবং এগুলো ভুল ভ্রান্তি কিছুটা হলে প্রাইভেট সেক্টরে বেশি হয়ে থাকে। সেটা নিয়ন্ত্রণের জন্য কি স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা এখন থেকে এই যে আমার যে কর্মসূচি, তার মধ্যে এটাও একটা রয়েছে যে প্রাইভেট যে স্বাস্থ্য সেবা তারা কিন্তু ভালো কাজ করছে, এখন প্রায় 50% সেবা তারা দেয়। এখানে যে ত্রুটি বিচ্যুতি আছে, বিশেষ করে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলো বা হাসপাতালগুলো নতুন হচ্ছে, এখানে আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ নাই।
আমরা এটাকে একটা মোটামুটি নিয়ন্ত্রণ আনার চেষ্টা আমি করব, যাতে একটা স্যানিটি আসে, মানে যাতে এটা কি লোকে খুব সহজ আপনি মনে এটা করেন? খুব সহজ না, মানে it will আমরা take আমরা time. গত প্রায় 20 বছর ধরে স্বাস্থ্য সেক্টর নিয়ে অনেক দিন ধরে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে এটা একটা নেক্সাস, এটা নেক্সট টু ইম্পসিবল Not একটা impossible. No, there জায়গা। is nothing called impossible. এখানে করতে চাইলে, যেমন ধরেন আগে তো প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে, আগে তো স্বাস্থ্যসেবা এই দেশে তেমন ছিলই না। এখন আপনার 1,00,000 সিট আছে, কোনো এক সময় বেড ছিল 5,000, এখন 1,25,000 আমাদের বেড রয়েছে। কাজে ইট হ্যাজ ডেভেলপ। আমাদের কোনো ইনস্টিটিউশন ছিল না, এখন 30টা ইনস্টিটিউশন আছে, ক্যান্সার ইনস্টিটিউট, তারপর ডাইজেস্টিভ ইনস্টিটিউট, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক, এগুলো ইট ওয়াজ নট হিয়ার, বাট এখন আমরা হয়েছে। মেডিকেল কলেজ ছিল 8টি, এখন হচ্ছে গভর্নমেন্টেরই হয়েছে 35টি, আর যদি প্রাইভেটটা ধরেন তো 100টির বেশি। এগুলো তো হচ্ছে, ডেভেলপ মানে হচ্ছে। আপনি সংখ্যা গুনতে পারেন, আপনি অনেক নাম বলতে পারেন, কিন্তু হোয়াট অ্যাবাউট কোয়ালিটি? এবং Quality is প্রতিদিন improving. আপনাদের কাছে কি প্রতিদিনের সাফারিং এর কোনো খবর আসে? আসে। একটা সাধারণ মানুষ, আপনি যদি ধরেন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালই বলেন, আপনি ঢাকা মেডিকেল কলেজই বলেন বা মিডফোর্ডেই বলেন, এগুলো তো বললাম ঢাকা শহরের কথা। এর বাইরে প্রাইভেট যেগুলো বড় বড় হাসপাতাল, সেখানে তো অন্য রকমের এক্সপ্লয়টেশন বা অন্য রকমের মিসম্যানেজমেন্ট, সেই সব খবর আপনাদের আমাদের কাছে আছে। সেই জন্য আমরা বলছি যে প্রাইভেট সেক্টরের হাসপাতালগুলোকে, ক্লিনিকগুলোকে আমরা একটা নিয়ন্ত্রণে আনার একটা চেষ্টা করব, যেখানে শুধু আপনি তো মানের কথা বললেন, যেখানে ধরেন অনেকে প্রতারিত হয়, এই বিষয়গুলো দেখা হবে, তাদের চার্জেসগুলো কোনো জায়গা, হ্যাঁ, ভুল ডায়াগনোসিস একটা রেগুলার জিনিস, ওভারচার্জ, সরকারি হাসপাতাল মানে পার্সু করা হয় যে তার ঘরের ভিতরে করা একটা ক্লিনিকের মধ্যে গিয়ে সামান্য একটা ফোড়া কাটার চিকিৎসা পর্যন্ত করবে, যেটা আমরা বিনামূল্যে বিভিন্ন হাসপাতালে আমরা দিয়ে থাকি। সেই সব জায়গাগুলোতে আমরা এগুলো প্রাইভেট সেক্টরের যে এইগুলো, তাদের ভালো কাজগুলো অ্যাপ্রিশিয়েট করি, আর যেগুলো নিয়ন্ত্রণের বাইরে কাজ করে বা অনিয়ম করে, এগুলো তো আমরা এখনো বন্ধ করি। এখন আমাদের টিম আছে যারা বিভিন্ন জায়গায় যায়, ডায়াগনস্টিক সেন্টার, ওগুলোকে সিল করে দেওয়া হয়। চিকিৎসকরা যে আবার অনেক সময় ধর্মঘট করে, হ্যাঁ, এটাও আপনারা বুঝতে পারেন। ধরেন ওই যে ডাক্তাররা বললাম যে তারা হলো সবচেয়ে মেধাবী ছাত্র, সমাজে ওয়েল কানেক্টেড। আপনারও একজন চিকিৎসক আছে নিশ্চয়ই, সেই চিকিৎসক আপনাকে কিছু রিকোয়েস্ট করলে আপনি সেটা করবেন। এরকম প্রত্যেক চিকিৎসকেরই কেউ না কেউ একটা কানেকশন আছে, এবং সংসদে বলেছিলেন একদিন এই কথা, দে আর ওয়েল কানেক্টেড পিপল, এবং কাজে দে আর অলসো পলিটিক্যালি কানেক্টেড। তারা এখানে তাদের সচিব আছে, বিএমএ আছে, এবং বেশ জোরদার পলিটিক্যালি। আমরা সেটাও হ্যান্ডেল করতেছি, এবং তাদেরকে আমি উদ্বুদ্ধ করেছি যে আপনারা আপনাদের পলিটিক্যাল কাজ একদিকে করেন, আর স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আপনারা আমাদেরকে সাহায্য করেন, এবং তারা সেটা এখন করছে। আমাদের কাজে এত ইন্টারফেয়ার তারা এখন করে না। আপনি সংসদে প্রশ্নোত্তর পর্বে একবারে বলেছিলেন যে চিকিৎসকরা তদবিরের জন্য সবচেয়ে বেশি পাকা, এবং সেই জায়গায় এইটা আপনার লার্নিং, এটা আপনি বলেছেন, এবং সেটার উল্টোটাও, মানে যেটা জানে সেটার সমাধানটাও জানে, প্রবলেম জানলে সমস্যাটাও সমাধানও জানে। সেই সমাধানটার জন্য কি আপনি কোনো মানে ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছেন কিনা? এই 100 ডেজ, যেটা 100 দিনের কর্মসূচি আপনি ঘোষণা করলেন বুধবারে, সেখানে এই মানে মিসম্যানেজমেন্ট, আপসাইড ডাউন, সেটাকে আবারও ঢেলে সাজানোর জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? দর্শকদেরকে একটু কৌতূহলের মধ্যে রেখে যাই, কারণ বিরতির পরে এসে এই ভালো কথাগুলো আমরা শুনবো, যে আমরা আসলে এই জায়গায় সুব্যবস্থাপনা, মানে আমরা গুড গভর্নেন্স নিয়েই তো কথা বলতে চাই, সেখানে কি পরিকল্পনা, কি আইডিয়া আসছে। থাকুন আমাদের সঙ্গে। SSRM পলিটিক্স প্লাস, আমরা হ্যালো মিনিস্টারে আছি। আজকে আমরা পেয়েছি স্বাস্থ্যমন্ত্রীকে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক আমাদের সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলছেন। প্রথমেই ভিটামিন এর ধাক্কা, তারপর তার বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীর দুর্নীতি নিয়ে নানান প্রশ্ন, এগুলো সব কিছু ঝুটঝামেলা মধ্যেও তিনি ১০০ দিনের কর্মসূচি পালন করেছেন। তার মধ্যে আমরা একদম স্পেসিফিক সুশাসন যেগুলো নিয়ে কথা বলছিলাম, যে অনেক লম্বা অভিযোগের ভারী ব্যাগ, সেখানে ফিরিয়ে আনার জন্য কি কি কৌশল নিয়েছেন, কি কি আইডিয়া করেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হলো যে কোনো সমস্যা যদি আপনি সমাধান করতে চান, তাহলে সে সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন অনলি ইউ ক্যান গিভ দি নেসেসারি আমি ধরে অ্যান্টিডট। নিয়েছি গত ৫ বছর আপনি সমস্যা আইডেন্টিফাই করেছেন। আইডেন্টিফাই করেছি, সমাধানও করেছি। এখন আমাদের দেশে, যেটা আমি আগেই বললাম, যে আমাদের অবকাঠামো রয়েছে, ডাক্তার রয়েছে, যন্ত্রপাতিও আছে। এটা আগে ছিল না। এখন আমাদের সুশাসন যদি এখানে, অর্থাৎ সুব্যবস্থা যদি করতে হয়, মানসম্মত যদি কিনা আমাদেরকে এই সেবা দিতে হয় মানুষকে, তাহলে পরে এগুলোর যথাযথ নিয়ম মাফিক ব্যবহার প্রয়োজন। অর্থাৎ ডাক্তাররা তাদের কর্মস্থলে থাকতে হবে এবং চিকিৎসা দিতে হবে, এবং নার্সদের তার যে ডিউটি আছে সেটা পালন করতে হবে, সেবা দিতে হবে, এবং রুগীকে ওষুধ খাওয়ানো বা অন্যান্য যা প্রয়োজন সঠিকভাবে করতে হবে। যন্ত্রপাতি যারা এটাকে অপারেট করে চালায়, তাদেরকে যন্ত্রপাতিকে সচল রাখতে হবে। এই বিষয়ে আমি মনে করি নজরদারি করলে পরে, যদি আমরা একটা নজরদারিটা যদি ব্যাপক আকারে করতে পারি এবং রেগুলার করতে পারি, এফেক্টিভ করতে পারি, তাহলে পরে আমি মনে করি সুশাসন এই ক্ষেত্রে আসবে, সেবা ভালো হবে। এবং বারে বারে যদি আমি একটা জিনিস দেখতে থাকি, অনেকে তখন লজ্জাও পায়, তখন সে তার সেবাটা দিতে থাকে। তাদের মোটোই তো সেবা দেওয়া। প্লাস আমি এটাও জানবো যে কে কাজ করে না, যে কাজ করে না তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নেব, এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ব্যবস্থা আমরা নেব। সেকেন্ডলি, এখানে যেমন বললেন যে বিভিন্ন পর্যায়ে কিছু দুর্নীতি থাকে, বা এটা আমাদের সমাজে অনেক জায়গায় আছে, তাহলে স্বাস্থ্যসেবায় না। এই বিষয়েও যেহেতু আমি জানি, আমি জেনে বলে এই পরিবর্তনগুলো কিন্তু আসতেছে, যেটা আপনারা দেখছেন। এই পরিবর্তনগুলো আমরা সরানোর বিষয়টি, যেগুলো কয়েকটা জায়গায় আপনারা শুনতে পেয়েছেন, এগুলো তো এমনি এমনি হয় না, নিশ্চয়ই নির্দেশনা গেছে, করতে হয়েছে। তো এই বিষয়গুলো আমরা চাইবো যে সঠিক ভালো লোকগুলো থাকুক, ভালো যেখানে প্রয়োজন, এবং ব্যবস্থাপনাটা, ক্রয়েরও একটা প্রক্রিয়া আছে, একটা সরকারি নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো ফলো করে যদি কাজ করে, এবং সেখানে যদি কিনা যে সমস্ত সিস্টেম দেওয়া আছে সেটা যদি ফলো করে কাজ করে, তাহলে পরে আমি মনে করি যদি দুর্নীতি হয় বা অন্য কিছু হয়, তাহলে সেটা কমে যাবে, একদম শেষ হয়ে যাবে সব, এই কথাটা আমাদের এখনই নোবডি ক্যান প্রমিস দ্যাট। বাট অবশ্যই আগামী দিনগুলোতে আমরা মনে করি কমবে, যেহেতু আমরা নিয়মের মধ্যে কাজ করব, যেহেতু আমরা চাইবো যে লোকে সেবা পাক। এবং আপনারা একটা হাসপাতালে ভিজিট করেন, বিভিন্ন হাসপাতাল, এখানে আমাদের ঢাকা মেডিকেল কলেজ আছে, নিউরো সায়েন্স আছে, ইএনটি হাসপাতাল আছে, ভিজিট করে দেখেন যে কেমন অবস্থায় আছে, নিশ্চয়ই ভালো পাবেন, আগের তুলনায় অনেক ভালো পাবেন। এখন আমার বারবারই মাথায় আসছে যে আপনি হোমওয়ার্ক করেছেন, আপনি সাইলেন্ট ছিলেন, আপনি তেমন কোনো স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বিষয় আমি বলতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, আই ফরগট টু মেনশন, যেটা দিয়ে এই ব্যবস্থাটা ভালো হবে। একটা হলো, আমরা কোনো সেবা উইক করি না, আপনি নোটিস নিশ্চয়ই করবেন, সব জায়গায় কিন্তু সেবা উইক হয়, আর আমাদেরটা সবচেয়ে বড় সেবা কিন্তু আমরা দিয়ে থাকি, এটা চালু হবে। সেবা উইক কেন? সেবা তো সেবা সারা বছর, সেবা সারা বছর, এবং মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে জানানো, এটাও একটা কাজ। এবং ডাক্তারদের বা অন্যান্য কর্মকর্তাদেরকে উদ্বুদ্ধ করা, বিভিন্নভাবে সেবার সপ্তাহটা পালিত হবে। প্লাস আরেকটি আমি করেছি, একটা ওয়েবসাইট তৈরি করেছি, ইমিডিয়েটলি, অলরেডি ইট ইজ অ্যাক্টিভ নাও। সেটা হলো যে ওখানে রুগীরা বা যে কোনো ব্যক্তি সেবা পেতে কি অসুবিধা হয়েছে সে লিখতে পারবে, এবং সে কি সমাধানটা চায় এটাও আছে, সেটা বলতে পারবে। এটা আমরা অ্যাক্টিভ করে দিয়েছি, এবং আমি মনে করি এটাতে মানুষ নিশ্চয়ই আসবে, তারা রিয়্যাক্ট করবে, বলবে, ওই অনুযায়ী আমরাও কাজ করবো, কারণ সেবাটা তো জনগণের জন্য। আমি সেবা উইকটার একটা ভালো কনসেপ্ট, নিশ্চয়ই আমরা বলি যে স্বাস্থ্য এরকম একটি খাত, এক সপ্তাহের জন্য সেবা উইক করবেন, আর বাকি
4 সপ্তাহ মাসের বাকি আর 3 সপ্তাহ পড়ে থাকবে সেটা না, সারা বছরই যেন সেবা উইক হয়। আপনার কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন, মানে মাথায় খিচখিচ করছে যে আপনি হোমওয়ার্ক করেছেন, কোনো রকমের কোনো আওয়াজ দেননি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালিক আছেন, সেটা আমরা খুব একটা শুনতাম না, বরং অন্য সেক্টরে আপনার নাম শুনতাম, সেটা নিয়েও প্রশ্ন আছে। আপনি কি জানতেন আপনি পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে? কিভাবে জানবো সেটা? মানে যে বানায় আমার সকলেরই প্রশ্ন, তাইলে আপনি চুপ করে থাকলেন, আপনি কোনো তেমন কোনো দাগ রাখলেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আপনি শুধু আপনি এখনো বলছেন যে আমার লার্নিং পিরিয়ড ছিল, আমি শিখেছি, আমি প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছি। আপনি নিশ্চিতই ছিলেন যে আপনি আবারও নির্বাচনে জিতবেন এবং স্বাস্থ্যমন্ত্রী পূর্ণ দায়িত্ব পালন করবেন। এটার আসলে উত্তরটা কি? মানে মানুষের শুনেন কেন করেননি, কেন হোমওয়ার্ক কি করেছেন? না না শুনেন, হোমওয়ার্ক শুধু করে নাই, কাজ যখন মানুষ করে তখনই তো বুঝতে পারে। কাজ যখন করে তখন সমস্যাগুলোও জানতে পারে। কাজ না করলে তো আপনি কাজ সম্বন্ধে জানবেন না, সমস্যাও জানবেন না। কাজে আমি কাজও করেছি, সমস্যাটাও জেনেছি এবং সেটাকে না, আওয়াজও ছিল। পার্লামেন্টে আমাকে দেখেছেন, স্বাস্থ্য প্রশ্ন উত্তর আমি বেশি করেছি। তারপর আইন পাশ করা, সেখানেও আমার বেশি, যে বিভিন্ন জায়গায় যে ফোরামে, যেমন ধরেন WHO তে যাওয়া, ইউনাইটেড নেশনসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, তার 90% ক্ষেত্রে আমি গিয়েছি। তারপরে দিল্লিতে যে বিভিন্ন প্রোগ্রাম হয়, আমি এখনো যাব, তো সেখানেও 90% ক্ষেত্রে আমি গিয়েছি। তো সেই জন্য আমি বলতে পারি, এবং এখানের যে গত 4 বছরে আমি একজন মন্ত্রীর অধীনে আমরা কাজ করেছি এবং আমরা শেখারও সুযোগ পেয়েছি। যেমন কতগুলো আমার নিজের কাজ আছে। এই যে 10,000 ডাক্তার যেটা বললাম, এটা কিন্তু আমার একটা উদ্যোগ, এটা মাননীয় মন্ত্রীও জানেন। 750 নতুন আমি সরকারি হাসপাতালে সিট বৃদ্ধি করেছি। প্রাইভেটে বৃদ্ধি হয়েছে কিন্তু সরকারে বৃদ্ধি হয় না, এটা আমার উদ্যোগ, এটা মাননীয় মন্ত্রীও জানে। এই ধরনের অনেক উদ্যোগ আছে যেগুলো, যেমন সিস্টেম তৈরি করা, আমি কিন্তু সিস্টেমও কিছু কিছু তৈরি করেছি। হয়তো ওগুলো সব ক্ষেত্রে কার্যকরী হয় নাই, বাট এগুলো আমি করেছি বিকজ আই ওয়েন্ট ইন ডেপথ। জি, অন্যান্য সেক্টরে কিন্তু আপনার নাম শোনা গেছে, আপনি সেটার জবাব দেবেন কিনা? জাহিদ মালিক স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর চেয়ে আপনার এলাকায় মানিকগঞ্জে আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সুযোগ সুবিধা, যে পরিবহন সেক্টরের চাঁদাবাজির অনেক খবর আপনাকে নিয়ে হয়েছে, সেগুলো কীরকম ফেস করেছেন বা সেগুলো নিয়ে আপনি জবাব দিতে চান কিনা? এগুলো জবাব দেওয়ার বিষয় মানে লোকালি অনেক বেশি অসম্মানজনক অনেক নিউজ আপনাকে, যেটা পরিবহন সেক্টর, যেটা আপনার নয়, মিনি বাস যে অ্যাসোসিয়েশন, সেখানে সেটা আপনার কোনো স্টেক নয়। যে আপনার ফুফাতো ভাই কাকে দিয়ে করেছেন, কোথায় না না, টোলের জন্য এগুলা টোটালি রং। এবং কিছু কিছু লোক থাকে, যখন তাদের স্বার্থ হানি হয় তখন এসব কাজগুলো করে। পরিবহন সেক্টরে যারা দায়িত্বে ওখানে ছিলেন, তাদের চাঁদাবাজিটা আমি বন্ধ করছি, জনগণকে যাতে তারা হয়রানি না করে সেটা বন্ধ করছে এবং আজও বন্ধ আছে। যারা করেছে তারা আজও বাইরেই আছে। এবং পরিবহন তো নিজস্ব একটা গতিতে চলে, সেখানে পরিবহনের তো ওই যে আমাদের শাহজাহান সাহেব নিয়ন্ত্রণ করে, আমাদের ওর মধ্যে কোনো জানাও নাই, হাতও নাই, কিছু নাই। বাট আই উইল নট অ্যালাউ এনিবডি হ্যারাসিং আওয়ার পিপল, সে যেই হোক। এবং অনেক মন্ত্রী শান্তির সুপারিশ আসছে যে দেখা হোক, তারা আবার নিয়োগ দেওয়া হোক। আমি ন, চাঁদাবাজকে নিয়োগ দেওয়া হবে না, যে এই সমস্ত কাজ করবে, লোকে হয়রানি করবে, হবে না। এবং সে কারণেই অনেকে এই সমস্ত কাজ কারবার করেছে। মানে আপনার বিরুদ্ধে নানা রকমের এইসব, বিকজ এগুলা তো আমি বদারও করি না, কারণ এগুলো অসত্য কথাবার্তা নিয়ে তো কথা বলে কোনো লাভ নেই। আর যেগুলো খুবই ছোট হিসেবে আমি দেখেছি, আমার এরিয়াটা আমি দেখেছি যতগুলো কনস্টিটুয়েন্সি ডেভেলপ হয়েছে এই বাংলাদেশে, ডেভেলপ হয়েছে এবং জনগণ খুশি হয়েছে। যদি 10টা গ্রেড করেন আপনার, তার মধ্যে ইনশাল্লাহ মানিকগঞ্জ সদর আসন থাকবে। বাহ, এক্সেলেন্ট। আমরা একদম হাতে সময় নেই। আমার একটা খুব কি বলবো প্রিয় এবং বিষয়, আপনি জানেন কানেক্টিং বাংলাদেশ আমরা একটা অনুষ্ঠান করি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমাদের সঙ্গে অনেক সময় সহযোগিতা করেন। সেখানে আমরা যাদেরকে দেখি, মানে পরিবার কল্যাণ পরিদর্শিকা বা সহযোগী, তারা অনেকেই শিক্ষিত মেয়েরা এবং অনেকেই খুব আগ্রহী, মনোযোগ দিয়ে এই কাজটা করতে চান। কিন্তু তাদের যে গ্রেড, তাদের যে 4র্থ গ্রেড থেকে তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদেরকে একটু গ্রেড, তাদের যে নাম
পদবি সেগুলো বদলে দেওয়ার যে একটা লম্বা সময়ের দাবি, কারণ তারা তো গ্রামগঞ্জে তারা যেই সার্ভিসটা দিচ্ছে সেটার একটা স্বীকৃতি স্বরূপ অনেক দিন ধরে দাবি, সেটা একটু ঝুলে আছে। এটা নিয়ে কি আমরা স্বাস্থ্যমন্ত্রীর কোনো মতামত পেতে পারি? এই বিষয়টি আমাকে একটু স্টাডি করে দেখতে হবে। জি। যে আমি তো এখনই শুনলাম আপনার কাছে, তো অবশ্যই যে যদি কিছু করার থাকে আমরা তো দেখব, আমরা কম্প্যাশনেটলি দেখব। কিন্তু যে তৃতীয় শ্রেণী যেটা আছে তাদের একটা কাজের একটা করা আছে, ধারা আছে, একটা স্পেসিফাইড একটা জব আছে, এবং চতুর্থ শ্রেণীর স্পেসিফাইড জব আছে। না, আমরা মানে নাম এখানে তাদের মানে খুব কোয়ালিফাইড মানুষগুলোই কাজ করছেন। তাদের মানে তাদের কাজের আমার মনে হয় আপনি তো আরেকটু হোমওয়ার্ক করবেন, দেখবেন তারা যেভাবে কন্ট্রিবিউট করছে। তারা গ্রামে গঞ্জে অনেক সময় কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতে ডাক্তার পাওয়া যায় না, প্রসূতির মানে কমিউনিটি হেলথ ক্লিনিকে কিন্তু ডাক্তার থাকার কথা না। কথা না, কিন্তু সেখানে যে স্বাস্থ্য সেবাটা দেওয়া হয় একদম প্রাইমারি স্বাস্থ্য সেবা, প্রায় প্রাইমারি না, প্রাথমিক স্বাস্থ্য সেবা। প্রাথমিক স্বাস্থ্য সেবা না। আপনি আমার মনে হয় না না, মানে সিসি যেগুলো আছে, সিসি জি, যেটা কমিউনিটি শুধু ক্লিনিক, তাদেরকে না, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে একটা, আর বলে এফডব্লিউসি, জি বুঝলেন, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার। সেটার মধ্যে শুধু দেওয়া হয় কিছু ধরেন ডেলিভারি কেসগুলো, জি যেগুলো নর্মাল ডেলিভারি, সেগুলোই শুধু এখানে হবে। জি এবং নর্মাল যে ওষুধ জি জি হয়ে থাকে জি। ওগুলো, আর জটিল কেসগুলো যাবে উপজেলা এবং জেলায়, আচ্ছা, ওখানে ওখানে তারা যেই সার্ভিসটা দেয় ডেলিভারির কাজটাও খুব একটা যেটা ঘরে হয় এখন। ঘরে হয়। জি, এখনো তো 50 ঘরেটা 50% আসলে হয়। অ্যালাউ করা হয় না, কারণ নানা রকমের জটিলতা হয়। এটা আপনি আমরা ঘরে আপনি অ্যালাউ জানেন করতে এখন চাই না। আমরা চাচ্ছি যে এটা 100% আমাদের এখানে হোক। চিকিৎসকের এবং এটাই আমাদের চেষ্টা থাকবে। গভর্নমেন্টের তরফ থেকে তো 4টি ভিজিট ফ্রি করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক, যে জি। একজন মা যেই অবস্থারই মা হোক না কেন, যেই আর্থসামাজিক অবস্থার মাই হোক না কেন, তিনি যেন তার নিকটস্থ এই পরিবার কল্যাণ সহযোগীদের কাছ থেকে 4টি ভিজিট উইথ ওষুধ অ্যান্ড জি, সব জি, ইনভেস্টিগেশন ফ্রি নেন। এটা জি, সরকারের ওটা এরকম একটি অ্যান্টিনাটাল কেয়ার জি যেটা বললেন, পোস্টনাটাল কেয়ারও আছে। আছে এরকম। জি। তো সেই জায়গায় তারা যে সার্ভিসটা দিচ্ছেন, তাদের এই উন্নয়ন, তাদের পদবি পরিবর্তন, তাদের একটু তাদের গ্রেডেশন কিছু প্রমোশনের এবং কিছু ব্যবস্থা, প্রমোশন নাই এটা আমরা জানি। পদায়নের জি। ব্যাপারটা রয়েছে, তাদের চতুর্থ শ্রেণীর র্যাঙ্কে ফেলে রাখা হয়েছে, সেটা নিয়ে আমাদের অনেক একটা দিনের বিষয় কি জানেন, আমরা যখন অ্যাড দিই একটা পার্টিকুলার একটা পদের জন্য, ওখানে কিন্তু লেখা থাকে যে আপনার কতটুকু আপনার কোয়ালিফিকেশন দরকার। আমরা চেলাম ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট, বেশিরভাগ আসলো হলো এই যে মাস্টার্স, যে গ্রাজুয়েটরা করে। এই বিষয়ে আমরা কি করতে পারি, দ্যাট ইজ এ পলিসি ম্যাটার। আমরা এই বিষয়ে খুবই আন্তরিকভাবে দেখব। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ মন্তব্য শুনতে চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। শেষ মন্তব্য হলো যে আমরা যে 100 দিনের কর্মসূচি দিয়েছি, আমরা সেই 100 দিনের কর্মসূচিটা আমরা এই বিষয়ে আমরা সফল হতে চাই। দেশবাসীর সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই, এবং আমরা দোয়া চাই দেশবাসী যে মাননীয় প্রধানমন্ত্রী আস্থা রেখে এত বড় একটা দায়িত্ব দিয়েছে বাংলাদেশের 16 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেখাশোনা করার জন্য। আমাদের চেষ্টা থাকবে যে বাংলাদেশের যাতে স্বাস্থ্যসেবাটা মান উন্নয়ন হয় এবং প্রতিটি ব্যক্তি যেন স্বাস্থ্যসেবা পায়, স্বাস্থ্যসেবার বাইরে যাতে কেউ না থাকে। নোবডি শুড বি লেফট আউট। অনেক ধন্যবাদ। আমাদের পলিটিক্স প্লাসে হ্যালো মিনিস্টারের প্রথম মিনিস্টার আমরা স্বাস্থ্যমন্ত্রীকে পেয়েছি, এবং এরকম একটি টান আলোচনার সময় তিনি আমাদেরকে সময় দিয়েছেন। ভিটামিন এ, স্বাস্থ্য সেক্টরে নানান দুর্নীতি, নানান কিছু নিয়েই তিনি প্রশ্নের উত্তর দিয়েছে, বলেছেন তার 100 দিনের কর্মসূচির কথা। শিগগিরই আবারও হয়তো পাবো আমাদের এই স্বাস্থ্যমন্ত্রীকে। আগামীকাল নতুন কোনো মন্ত্রী নিয়ে আবারও হ্যালো মিনিস্টারে হাজির হব। থাকেন এটি নিউজের সঙ্গেই।